গুড মর্নিং ফ্রেন্ডস। যা যা প্রশ্ন আরম্ভ করো রেপার্টরির উপরে উত্তর দেব। রেপার্টরি, হোমিওপ্যাথিক, মেট্রিয়া মেডিকা, ফিলোসফি, অর্গানল অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ, তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আমাদের বিষয়। রেপার্টরি ইজ দ্য ডিকশনারি অফ হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা। হোমিওপ্যাথিক সিমটমসগুলি ডিকশনারি যেমন ইংরেজি শব্দ দেখার জন্য আমাদের প্রয়োজন হয়, তেমনি আমাদের রেপার্টরি দেখার মাঝে মাঝে প্রয়োজন হয়। কোনো ইংরেজি, বাংলা, হিন্দি শব্দ দেখার জন্য যেমন আমরা ডিকশনারি বা অভিধান দেখি, তার মানে সেই একটি মাত্র শব্দ দিয়ে যেমন আমরা বাক্য রচনা করতে পারি না, তেমনি রেপার্টরি ওই একটা রুব্রিক দিয়ে আমরা ঔষধ সিলেকশন করতে পারি না। আমাদের ঔষধ সিলেকশন করতে গেলে আগে কেস টেকিং, অ্যানালাইসিস অ্যান্ড ইভালুয়েশন অফ সিমটমস, অর্গানল এবং ক্রনিক ডিজিজের উপরে দখল, ম্যাথমেটিক্যাল সিমটোমেটোলজির নখদর্পণ। সো আমাদের সেই রেপার্টরির উপরে মাঝে মাঝে আমরা আলোচনা করব। অনেকেই করেছেন। ডিকশনারি প্রথমে আরম্ভ করেছিলেন বোনিং হোসেন, তারপরে কেন্টের রেপার্টরি আমি বারবারই বলেছি সব থেকে বেশি ব্যবহার হয়। কেন্টকে দেখে মডিফাই করেছে অনেকে। পরে আরও আজকালকার দিনে অনেকে মডিফাই করেছে কেন্টকে রেখে, রবিন মার্ফি, জ্যান ভূত আর অনেকে। মডার্ন রেপার্টরিগুলো কোনটা কতটুকু বিভিন্ন রকম ওষুধ ঢুকিয়েছে, অনেকে বড়াই করে ফেসবুকে লিখছে ওই রবিন মার্ফির বইয়ে এই প্যাথোলজিক্যাল রুব্রিক পাবে, এই ডিজিজ রুব্রিক পাবে। এর কোনো অথেন্টিসিটি আছে? ডিজিজ ধরে যদি হোমিওপ্যাথিক রুব্রিক খুঁজতে হয়, তাহলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলাই তো থাকে না। রবিন মার্ফির বইয়ে যে বলা হচ্ছে যে প্যাথোলজিক্যাল ডিজিজ আছে, প্যানক্রিয়াটিক স্টোন আছে, গলব্লাডার স্টোন আছে, ব্রেন টিউমার আছে। ব্রেন টিউমারে কি আমরা চিকিৎসা করি? আমরা কি প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা করি না রোগীর চিকিৎসা করি? তাহলে সব লেখাগুলো ভুল, ওগুলো নিয়ে প্রচার করাও ভুল, ওগুলো মাথায় ঢুকানোও ভুল। ও চিন্তাধারা থেকে সরে আসতে হবে। প্যাথোলজিক্যাল সিমটমস দিয়ে আমরা চিকিৎসা করি না। আজকের যে ফেসবুকে দুটো ছবি দিয়েছিলাম, অনেকে উত্তর জানতে চেয়েছে, এইমাত্র একজন লিখলো, এই সুযোগে আমি বলে দিচ্ছি। প্রথমটাই লিখেছিলাম, আমি প্রথম শব্দটাই বলেছিলাম উদাসীন। উদাসীন ইংরেজি হচ্ছে ইনডিফারেন্স। তো ইগনিশিয়া ন্যাট্রামিওর অনেকে যে লিখছে, ওদের মধ্যে কি ইনডিফারেন্স বেশি? ইনডিফারেন্স বেশি কোন মহিলার? সিপিয়া। হ্যাঁ, ওইরকম বসে থাকতে, ওইরকম জানালার পাশে বসে আছে, আলু থালু বেশে ব্যর্থ প্রেমে, ইগনিশিয়া ভুল নয়। কিন্তু উদাসীন শব্দ তো দিয়েছি। ইগনিশিয়া তো অত ইনডিফারেন্স নেই। ইংলিশে কথা বলে, দীর্ঘ নিঃশ্বাস পড়ে, সবার সাথে তাল মারছে, ঝগড়াও করছে, কন্ট্রাডিকশন করছে, রাগ আছে, সবই আছে। কিন্তু উদাসীনতা, ইনডিফারেন্স, প্রত্যেকটা কথার মানে বুঝতে হবে। যারা ইংলিশ সিপিয়া ছাড়া অন্য ওষুধ লিখেছ, তারা এখন বুঝে নাও যে ইনডিফারেন্স শব্দ আমি দিয়েছি, অ্যান্ড ইনডিফারেন্স ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি ইন দ্য গ্রেটার ফর্ম সিপিয়া অ্যান্ড ফসফরিক অ্যাসিড। তাহলে অন্য ওষুধের চিন্তা আমি করবো কেন? উদাসীনী বেশে। দি লেডি হ্যাজ সিটেড উইথ ইনডিফারেন্স। গালিয়ার দিয়ে বসে আছে, এরকম ন্যাট্রামিও ইগনিশিয়া হতে পারত, কিন্তু ইনডিফারেন্স শব্দ আমি দিয়েছি, উদাসীনতা। সো দ্যাটস ওয়াই সিপিয়া ইজ দ্য অ্যান্সার। প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। একটা বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, ঠকাই আমি অনেক সময়, বলো তো সিএটি ক্যাট, ক্যাট মানে গরু না ছাগল? বাচ্চাটি চট করে উত্তর দেবে বিড়াল। উত্তর ভুল। আমি বলি তোমার উত্তর ভুল। না, সব বই আছে। তোমাকে কি আমি ক্যাট মানে জিজ্ঞাসা করেছি?
আমি দুটো উত্তর দিয়েছি, তার মধ্যে হবে কিনা তোমার উত্তর হবে ক্যাট মানে বিড়ালও ছাগলও নয়, গরুও নয়। আমি প্রশ্ন করলাম যে ক্যাট মানে গরু না ছাগল, উত্তর হবে গরুও নয়, ছাগলও নয়। বিড়াল বলতে বলিনি, আমি বলিনি ক্যাট মানে বলো। তাহলে উদাসীনী বেশে বলেছি, তোমাকে উদাসীন মাথায় থাকবে না। হোমিওপ্যাথি ডাক্তার হয়েছে, তোমাকে কি বলছে, রোগী কি বলছে? রোগী তো বলছে আমি উদাসীন, ধরো আমার কথা নাই, ফেসবুকের কথা নাই, রোগীর বাড়ির লোক বলছে ভেরি উদাসীন, ইনডিফারেন্স টু দ্য গ্রেট এক্সটেন্ট। ইংলিশিয়া বলছে কেন, ন্যাট্টিমুর বলছে কেন? ইনডিফারেন্স রেপার্টরিতে ফার্স্ট গ্রেড কার আছে? আর খাবার অনেক দাও, লাইকোপোডিয়াম ইজ আ রেমেডি ফর মিডল এজেড পার্সনস। প্রচুর লোভ, কৃপণতা এবং লোভ তাদের সর্বক্ষেত্রেই প্রকাশ পায়। খাবারের ক্ষেত্র আরো দিক, ওকে কম দিচ্ছে, ওর পাশে বড় মাথাটা কেন, আমাকে দাও। পারুক আর না পারুক পরের কথা, আর পারে এবং খায় সিনা খেতে পারে, লোভ আছে। এবং বাচ্চাদের বিশেষ করে সিনা, কিন্তু আমি মিডল এজেড বলেই দিয়েছি, মিডল এজেড পার্সন, চেহারাটা দেখিয়ে দিয়েছি। এবং খাবার আছে, আরো আনতে বলছে, ভদ্রমহিলা খাবার নিয়ে আসছে। লোভী, খিদের থেকে বড় কথা লোভ, মনের লোভ। লাইকোপোডিয়াম যে লোভী। তো অ্যান্সার দুটো দিয়ে দিলাম। এখন রেপার্টরির উপরে কেউ কোনো প্রশ্ন করেছে কি দেখে নিই। যদি প্রশ্ন যতক্ষণ না পাবো আমি বোঝাতে থাকবো, বোঝাতে প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর দেবো। তাহলে কেন্টের রেপার্টরি আমি বলেছি সবসময় জেনারেল টু পার্টিকুলার। ইন জেনারেল, যেমন পেন ইন জেনারেল কিছু ওষুধ দিল, তারপর সেটা ভাঙতে আরম্ভ করলো, মানে এক্সট্রিমিটিস পেনের এক্সট্রিমিটিস ইন জেনারেল। তারপর পার্টিকুলার, আপার লিম, লোয়ার লিম। আপার লিমকে আবার ভাঙছে, আর্ম, ফোর আর্ম, হ্যান্ডস, আবার ভাঙছে, একিং পেন, বার্নিং পেন। সো জেনারেল টু পার্টিকুলার। আর বনি হোসেন পরে সবগুলোকে জেনারেল করার কনভার্ট করেছিল। সো রেপার্টরির মেরিট আছে, ডিমেরিট আছে। কেনস রেপার্টরির একটা খুব বড় ডিমেরিট হচ্ছে মাইন্ড ম্যাগনেটাইজ ডিজিআর টু বি। একটা রুব্রিক আছে ম্যাগনেটাইজ ডিজিআর ম্যাথমেটিকায়, প্রশ্ন করেছে মোহাম্মদ শহীদ আহমেদ প্রশ্ন করেছে মাইন্ডে ম্যাগনেটাইজ ডিজিআর টু এর ব্যাখ্যা কি হবে? ম্যাথমেটিক্যাল সিমটম রেপার্টরিতে দিয়েছে ম্যাগনেটাইজ ডিজিআর। ম্যাগনেটাইজ মানে চুম্বকত্ব। লোহা যেমন চুম্বককে অ্যাট্রাকশন করে, অ্যাট্রাকশন না করে লোহা আর চুম্বক যেমন পাশাপাশি থাকতে পারে না, ওয়ান অ্যাট্রাক্টস টু দ্য আদার, ঠিক তেমনি বাচ্চা মায়ের পাশে চুপচাপ বসতে পারে না, মাকে গলায় জড়িয়ে ধরবে। কিংবা মা অপোজিট ওয়েতে বাচ্চাকে জড়িয়ে ধরবে, কোলের মধ্যে নিয়ে গায়ে হাত দিয়ে কথা বলবে। বন্ধুর পাশে বসে আছে, গলা ধরে একদম জড়িয়ে বসে আছে, হাঁটছে, গলা জড়িয়ে ধরে হাঁটছে, একে অপরের সাথে মিশে যেতে চায়, তাকে বলে ম্যাগনেটাইজড। The word comes from the magnetic phenomenon. ম্যাগনেটিক আর আয়রন যেমন লেগে যায়, পাশাপাশি বসে আছে, দুজন ভদ্রভাবে কথা বলতে তা পারে না, করে জড়িয়ে ধরে। দুই বন্ধু দেখছো না, হাতে হাত ধরে হাঁটছে, গলা ধরে। সো দিস ইজ কল্ড ম্যাগনেটাইজড ডিজিআর। গায়ে সেপতে চায়, গায়ে লেপটে পড়তে চায়, লেউটিয়া ভাব যাকে বলে, এটাই বলেছে। ইংরেজি শব্দগুলো বাংলা সহজ ইংরেজি করে দেয় না এরা, আর আমাদেরও বুঝতে হবে। ফেইন্টনেস আফটার অ্যাঙ্গার কি মেডিসিন হবে? ফেইন্টনেস আফটার অ্যাঙ্গার, মানারুল ইসলাম প্রশ্ন করেছে দমকল থেকে, ফেইন্টনেস আফটার অ্যাঙ্গার। সো আমাদের আছে জেনারেটিসের মধ্যে ফেইন্টনেস আছে। ফেইন্ট একটা জেনারেল সিমটম, হাত পায়ের কোনো ব্যাপার না, অজ্ঞান হয়ে যাচ্ছি, তাহলে ওখানে দেখতে হবে ফেইন্টনেস, অ্যাঙ্গার আফটার। তাহলে এমনি ইন জেনারেল অ্যাঙ্গার আফটারের যে ওষুধগুলো সবই হবে, বেশিরভাগ স্ট্যাপিসেগ্রিয়া, ক্যামোমিলা, নাক্সভাম, এইসব ওষুধগুলো আসবে, ব্রায়োনিয়া। সো ফেইন্টনেস আফটার অ্যাঙ্গার অ্যাগ্রাভেটস। এবার জেনারেটিসে একটা দুটো হয়তো ওষুধ থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু আমার ম্যাথমেটিক্যাল নলেজ দিয়ে বা রেপার্টরির মেন্টাল রুব্রিক্স নলেজ দিয়ে অ্যাঙ্গার আফটার, সে ফেইন্টনেস হোক, বাচ্চার তর্কা হতে পারে, মায়ের অ্যাঙ্গার হলে ক্যামোমিলা। সো
ফেন্টনেস, অ্যাঙ্গার আফটার, আমাদের জেনারেল রুব্রিক্স, অ্যাঙ্গার আফটারের যেসব ওষুধ সবগুলি আমরা ধরতে পারি। আর স্পেশালি ফেন্টনেস কেন রেপার্টরিতে কি দিয়েছে সঙ্গে সঙ্গে খুলে দেখতে পারো, মনে হচ্ছে ওখানে স্টেপিসিগ্রা থাকতে পারে। ফেন্টনেস অ্যাঙ্গার আফটার পাবে তুমি পেজ নাম্বার 1359, 1359 অ্যাঙ্গার আফটার। এখানে জেলসিমিয়াম দিয়েছে, জেলসিমিয়াম। তো আমরা এর সঙ্গে স্টেপিসিগ্রিয়া, ক্যামোমিলা, অ্যাঙ্গার আফটার যদি অন্য ওই ওষুধগুলো মেন কাজ করে সেগুলোও হতে পারে, কিন্তু একটা কমন সেন্স এখানে কেন্টের এই ওষুধগুলো দেওয়া উচিত ছিল। অ্যাঙ্গার আফটারের পরে যে কোনো কমপ্লেন্স হতে পারে, তাই আমরা এখনই আমি বলেছিলাম রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি। অ্যাঙ্গার আফটারের পরে জেলসিমিয়াম দিয়েছি, অথচ এই কেন্টের রেপার্টরি আমি যদি মাইন্ডে যাই অ্যাঙ্গার এলিমেন্টস আফটার, তার মধ্যে ফেন্ট পড়বে না। অ্যাঙ্গার এলিমেন্টস আফটার পেজ নাম্বার 2, দেখো অ্যাঙ্গার পেজ নাম্বার 2 বাঁ দিকে লাস্ট, এলিমেন্টস আফটার অ্যাঙ্গার, ক্যামোমিলা, কলোসিন্থ, জেলসিমিয়াম আছে সেকেন্ড গ্রেড, ইগনেশিয়া, নাক্সবাম, ওপিয়াম, প্লাটিনা, সালফার, এত ওষুধ আছে। তাহলে ফেন্টনেস কি অ্যাঙ্গারের মধ্যে পড়বে না? তো সুতরাং ওখানে শুধু জেলসিমিয়ামই মানবো কেন? তো যে কোনো মেডিসিন হতে পারে। তাহলে ওখানে লিখে রাখতে হবে জেনাইটিস, ফেন্টনেস, অ্যাঙ্গার আফটার, ওখানে লিখে রাখো সঙ্গে সঙ্গে সি অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম পেজ 2, সি অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম পেজ 2। শুধু জেলসিমিয়ামে আমি স্যাটিসফাই হতে পারবো না। আমার ওখানে যেসব ওষুধগুলো আছে, প্লাটিনা আছে, স্টেপিসিগ্রিয়া আছে, ওপিয়াম আছে, কলোসিন্থ আছে, আমি ওপিয়াম দিতে পারি। তার সাথে কি আছে? স্টুল কেমন, কনস্টিপেশন রাখতে পাবো, ঘুমের খুব ডিস্টার্ব আছে, চোখ বন্ধ করে ঘুমায় না, অর্ধেকটা চোখ খোলা থাকে, ওপিয়াম ইজ দ্য চয়েস অফ ড্রাগ। সবসময় সিমটম কালেকশন করতে হবে আমাকে। সো অ্যাঙ্গার আফটার জেলসিমিয়াম লিখেছে, দ্যাট ইজ নট দ্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার ইন কেন্টস রেপার্টরি। ওখানে নোট করতে হবে সি অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম পেজ 2। এটা বুঝিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন কি আছে? রাকিবউদ্দিন শেখ, স্যার মেয়েদের মাথার চুল ওঠার কি ওষুধ হবে? চুল ওঠার জন্য মেয়েদের ছেলেদের বলে কোনো কিছু ব্যাপার নেই, চুল ওঠা সবারই একই হবে। এতদিন ধরে পড়িয়ে আবার সে চুল ওঠার খালি ওষুধ জানতে চাইছো? ট্রিট দ্য পেশেন্ট, পেশেন্টের সব কিছু নিয়ে চিকিৎসা করতে হবে। রেপার্টরিতে পাবে কিছু ওষুধ দেখার জন্য হেড, আমি কালকেই বলেছিলাম যে হেডের মধ্যে কি আছে, হেয়ার আছে। তাহলে হেডের মধ্যে তুমি পাবে হেড ফলিং, আমি বের করে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, যাদের বই আছে সঙ্গে সঙ্গে দেখে নেবে। আমার সেই একসাথে রেপার্টরিটা উপরে রেখে এসেছি, যার জন্য প্রবলেম হয়ে যাবে। এটা পার্ট রেপার্টরি, খুঁজতে টাইম লেগে যাবে। হেড হেয়ার বের করো, দেখে নাও। হেড হেয়ার ফলিং, পেজ নাম্বার 120। হেড হেয়ার ফলিং 120 বাম দিকে লাস্ট। চুল ওঠার অনেক ওষুধের নাম দিয়েছে, তোমার সিমটম মিলিয়ে দিতে হবে। মেয়েদের ছেলেদের কোনো ব্যাপার নেই, একটা ওষুধ এইভাবে হবে না। ফলিং, হেড হেয়ার ফলিং। তবে চুল ওঠার ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা জানাচ্ছি। আমরা যে হোমিওপ্যাথিরা বলি যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, আমরা ভিতর থেকে সিমটোমেটিক ট্রিটমেন্ট করব। উপরে তেল লাগিয়ে কোনো লাভ হবে না, বা শ্যাম্পু লাগিয়ে লাভ হবে না। কিন্তু আমি পরীক্ষায় দেখেছি এখানে একটু কন্ট্রাডিক্ট করতে পারি। চুলের যে গোড়া, চুলকে আমরা 3 ভাগে ভাগ করি। বাইরে যেটা দেখছি এটা হেয়ার শ্যাফট, তার নিচের অংশটা চামড়ার কাছাকাছি যেটা হেয়ার ফলিকেল, আর একদম ভিতরে যেটা গেঁথে আছে, কোথায় গেঁথে আছে? ডার্মিসের মধ্যে। আমরা যদি স্কিনকে 2 ভাগে ভাগ করি, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এপি মিন্স অ্যাবাভ, উপরে, ডার্মিস মিন্স স্কিন, স্কিনের উপরের লেয়ারটা এপিডার্মিস, যার 4টে লেয়ার আছে বলেছিলাম, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্রানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। আর ডার্মিসের মধ্যে কি থাকে? এক ধরনের মাসেল থাকে, তার নাম এরেক্টর পাইলোরাম।
এক ধরনের মাসেল, যে মাসেলটা ভয় পেলে আমাদের শরীর শিউরে ওঠে, কাঁটা দিয়ে ওঠে কেন, ওই ইরেক্টর পাইলোরাম মাসেলটা কন্ট্রাক্ট করে। আর কি থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড, যেখান থেকে সিবাম বেরোয়, আঠার মতন মুখে বেরোয় সিবাম। আর থাকে সোয়েট গ্ল্যান্ড, ঘাম বেরোয়। সোয়েট আর সিবাম এক না, দুটো গ্ল্যান্ড আলাদা। আর কি থাকে, ওই চুলের গোড়া, বাল। তাহলে ওখান থেকে চুলটা বেশি ওঠে। তাহলে ওই জায়গাটা যদি উইক হয়ে যায়, চুলের নিউট্রিশন যদি কমে যায়, তাহলে আমি ইন্টারনাল মেডিসিন যতই দিই, আর হোমিওপ্যাথিক থিওরি যেটা বলা হয় বাইরে কিছু লাগানোর দরকার নেই, স্কিন ডিজিজে লাগালে অসুবিধা হতে পারে, কিন্তু মাথায় তেল কিছু কিছু আছে বা কেমিক্যাল বা সলিউশন আমি পরীক্ষা করে দেখেছি, যেগুলো চুল ওঠা কমাতে সাহায্য করে। কারণ ইট গোজ ইনটু দ্য রুট অফ দ্য হেয়ার। যেটা লুজ হয়ে গেছিল, ওর খাবার কম পাচ্ছিল, সাপ্লাই কম পাচ্ছিল, নিউট্রিশন কম পাচ্ছিল, ইট গিভস নিউট্রিশন টু দ্য হেয়ার ফলিকল, হেয়ার বাল্ব। এবং আমি পরীক্ষা করে দেখেছি, আমাদের কেয়া শেঠ যে হার্বালজিস্ট, ওনার অ্যালোপেক্স পেনটা আমি বিজ্ঞাপন দেখে একটা রোগীকে ব্যবহার করে দেখেছি, ভালো কাজ করে। লাগে চুলের গোড়ায় ঘষে দিলে ওটা ওই থাকে হার্বাল গাছের, মনে হচ্ছে কেশতি পাতা বলে একটা পাতা আছে, তার রস আগেকার দিনে লাগাতো, ওই কেশতি পাতার রস দিয়ে মনে হচ্ছে আরও কিছু দেওয়া আছে, যে গোড়ে গোড়ায় দিয়ে দেখেছি, ইট অ্যাক্টস ভেরি মাস। এরকম আমাদের যে আর্নিকা হেয়ার অয়েল, জওয়ারেন্ডি হেয়ার অয়েল, এগুলো বাজে ফালতু জিনিস। আর্নিকা দিয়ে চুল ওঠা বন্ধ করা যায় না, জওয়ারেন্ডি হেয়ার অয়েল দিয়ে চুল বন্ধ করা যায় না। এতে আরও অসুবিধা কি, এর ভিতরে কিছু অ্যালকোহল পার্সেন্টেজ থাকে, সেগুলো ক্ষতি করে। কিন্তু প্রাচীন আয়ুর্বেদিক কোম্পানিগুলো যেমন কিছু আছে, এই কেশ কিং এটা ওটা অনেক বলে, ওরা ওই কেশুদি পাতাটাতে কিছু মেশায়, গাছ গাছা পাতা শিকড়, কিছু হলেও কাজ করে। আর এগুলো তো ক্ষতিকারক না, তো স্কিন ডিজিজে সাপ্রেশন লাগাচ্ছে না, চুলের গোড়াকে যদি শক্ত করে করতে পারে। সো ইট গিভস নিউট্রিশন টু দ্য হেয়ার ফলিকেল অর হেয়ার বাল্ব অর হেয়ার রুট। সো এক্সটার্নাল চুলের তেলের যে ভালো অনেক কাজ করে, এবং অ্যালোপেক্স পেনটা আমি দেখেছি কাজ করে, এবং কস্টলি, 700-800 টাকা দাম নেয় এই জন্যে। তো হোমিওপ্যাথিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে অ্যালং উইথ দ্য এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, এইখানে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন লাগা বারণ। অনেক পণ্ডিতই ভাব দেখাবে, প্রচুর পণ্ডিত, মানে পঙ্গা পণ্ডিত যাদের বলি, ফলস পণ্ডিত, আমাদের হোমিওপ্যাথি এ লাগানো বারণ, অর্গানন পড়ি, ওই নাটক বাবুদের কথা ছেড়ে দাও। তাহলে তুমি ভাত খাও কেন? ভাত খাও ফর গিভিং নিউট্রিশন টু দ্য বডি। তো চুলের নিউট্রিশন দিচ্ছি, আমি কি মাথায় ঘায়ে ওষুধ লাগাচ্ছি? তো পঙ্গা পণ্ডিতদের কথা ধরলে চলবে না। পঙ্গা পণ্ডিত আছে অনেক, বোঝে কম, পড়াশোনা কম, ফিজিওলজির নলেজ কম, অ্যানাটমির নলেজ কম। চুলের নিউট্রিশন দেওয়ার জন্য বাইরে থেকে তুমি একটা গাছের পাতার রস যদি লাগাও, অসুবিধা কি আছে? কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু ওষুধ দিতে হবে। তাহলে কোথায় দেখবে? রেপার্টরি আমি দেখিয়ে দিলাম, হেয়ার ফলিং। তবে পরীক্ষায় ক্লিনিক্যালি কিছু কিছু ওষুধ বেশি কাজ করে, যেমন সিপিয়া, ন্যাট্রামিউর আর 2 ইম্পর্টেন্ট মেডিসিনস ফর ফলিং অফ হেয়ার। সিমটম ছাড়া দিলে কাজ হবে না। সিপিয়া, ন্যাট্রামিউর আমি দেখেছি বহু ক্ষেত্রেই ভালো কাজে আসে। আমি রাধারমণ বিশ্বাস, আমাদের এক বন্ধু বাংলাদেশের, বলে ওনার প্রথম সারা জীবনের একটাই কথা, রাধারমণ বিশ্বাস আমার গুরু, উনি দেবতা, ওনার সব বই পড়তে হবে, টোটো লাইন পড়তে হবে। রাধারমণ বিশ্বাস একজন বিএ পাস, হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করা ডাক্তার ছিলেন না, বিএ পাস করে গভর্নমেন্টের বিএ এলএলবি পাস করেছিলেন, গভর্নমেন্টের প্রসিকিউটর ছিলেন, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্টের লয়ার ছিলেন, চাকরি করতেন। প্রথম জীবন স্কুল মাস্টারি করতেন, পরে বাঁকুড়ার কোর্টে প্র্যাকটিস করতেন। উনি হোমিওপ্যাথি প্রেমিক ছিলেন, হোমিওপ্যাথি পড়াশোনা করতেন, যেমন অনেকে করে। কিন্তু নীলমণি ঘটকের মতন, নরেন বন্দ্যোপাধ্যায় এদের মতন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ছিলেন না। কেস টেকিং করো, সিমটমসকে অ্যানালাইজ এভালুয়েট করো, ফিলোসফি মেনটেন করো, করে চিকিৎসা করো, এইভাবে উনি করতেন না। ওনার 30 বছরের অভিজ্ঞতা, এসব বই পড়লে বোঝা যায় একেবারে ঠকমারি ডাক্তারি তাকে বলা হয়। এক লাইন এই, এক লাইন এই, এক লাইন এই। কিছু কিছু বইয়ে ভালো লিখেছেন। ঔষধের মনোব্যাধি ও মনোরক্ষণ, ওনার লেখা খুব ভালো, উঁচু মানের লেখা। কিন্তু পকেট থেরাপিউটিক্স, আমার 30 বছরের অভিজ্ঞতা, এইসব বইয়ে ওই ঠকমারি লেখা যাকে বলে। তো ওই লেখা দেখেছিলাম, আমার এই বন্ধু প্রশংসা করেন। আমি অনেক পরীক্ষা করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করে কথা বলি। আমি সব পড়াশোনা করেছি, পরীক্ষা করেছি, প্রচুর রোগী দেখেছি,
এবং প্রচুর রোগী দেখার জন্য আমার অভিজ্ঞতা আছে। তো রাধারমণ বিশ্বাসের বইয়ের কথা উঠলো কেন ওই চুল পড়া নিয়ে। বলছে প্রসূতিদের আমাদের মায়েদের মাথায় প্রচুর চুল ওঠে, আপনার ডেলিভারির পরে ক্যান্সারিস দেবে, ম্যাজিক দেখবে। তা আমি ম্যাজিক দেখার জন্য একজন প্রসূতিকে ক্যান্সারিস দিলাম? কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে ওনাকে যদি কেউ দেবতা বলে তাহলে আমরা প্রোটেস্ট করতে ইচ্ছা করবে না? তুমি এই জিনিস ভুল শেখাচ্ছ, সমাজে ভুল বার্তা দিচ্ছ, দুনিয়াতে হোমিওপ্যাথির ভুল বার্তা দিচ্ছ। তো ওনার বই তো লেখা আছে প্রসূতিদের মাথায় মুঠো মুঠো চুল উঠছে, ক্যান্সারিস দাও, খুলে দেখবে। রাধারমণ বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা লেখা আছে। এসব আমি ছোটবেলায় পড়ে এসেছি, কিচ্ছু হয় না। সো সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে গেলে আমি বললাম ন্যাট্রামিউর সিপিয়া, এবং প্রচুর চুল উঠে টাক পড়ে যাচ্ছে, প্রচুর স্পট অনেক বেশি পড়ে যাচ্ছে ছেলেদের, ফ্লোরিক অ্যাসিড ইজ এ ভেরি গুড ড্রাগ। এসব ওষুধ সিমটোমেটোলজির উপরে দিতে হবে। ওই ঠক মারি এক লাইনের উপরে চিকিৎসা করলে কোনো কাজ হবে না। তো ফলিং অফ হেয়ার বললাম, চুলের গোড়ায় নিউট্রিশন যদি কোনোভাবে দেওয়া যায় দিতে পারো। যারা গ্রামে গঞ্জে থাকে প্র্যাকটিস করো। কেশতী পাতা বলে একটা পাতা পাওয়া যায়, তার নির্যাস নাও। আমি নির্যাস কালেকশন করেছিলাম, করে নষ্ট হয়ে যাবে, তাই একটু অ্যালকোহলের মধ্যে রাখতে হয়। রেখে নারকেল তেল আনতে বলতাম বাড়ি থেকে, তার মধ্যে দিয়ে দিতাম 1 ড্রপার 2 ড্রপার করে, গিয়ে বলতাম একটু ঝাঁকি নিয়ে মিশিয়ে নিয়ে, একটু ঝাঁকি নিয়ে মিশে। অনেক সময় কী হয়, ওই তেলটা আর ওই এক্সট্রাক্টটা আলাদা হয়ে যায়। কোনো মাদার টিংচারের সাথে যখনই নারকেল তেল মিশিয়েছি আমি, যখন স্ট্রোক দিলাম 10টা, বেশ সুন্দর ইউনিফর্মলি মিশে গেল। 1 দিন 2 দিন পরে তেল আলাদা হয়ে যায়। যে কথাই বলে না, তেল আর জল মিশকায় না। তখন আমি বলি যে আবার যখন তুমি ব্যবহার করবে, আবার এরকম 10-12 বার মেরে নেবে, মিশে যাবে, তখন এটা বাটিতে নেবে, বাটিতে নিয়ে আঙুলে করে করে নিয়ে চুলের গোড়ায় দেবে, চুলের গোড়ায় দিয়ে দেবে। চান করার পরে, যখন গোসল করার পরে, যখন ধুয়ে যাওয়ার ভয় থাকবে না, তুমি ব্যবহার করতে পারো। কিন্তু আর্নিকা জাবরণ দিতে কিছু হয় না। কেশতী পাতা কিছুটা কাজ করে। ডক্টর আবু সাহেব বলছে ক্যালকেরিয়া কার্ভে আছে, এর অর্থ কি? চলে গেছে, পেলাম না, আবার ঘুরে আসবে। তাদের প্রশ্ন চলে যাচ্ছে, আবার ঘুরে আসবে। অভিষেক মুখার্জি বলছে স্যার ইউ আর হোমিওপ্যাথিক সুপার কম্পিউটার, প্রণাম। প্রণাম নিলাম। সালমা আক্তার মিলি লিখছে নিজের বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুমে বেড়াতে গেলেও 2-3 দিন হলেও পায়খানা হয় না। এটা কি স্যার? নিজের বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুম বা বেড়াতে গেলেও 2-3 দিন হলেও পায়খানা হয় না, এটা কিছুটা হ্যাবিটে দাঁড়ায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ফ্যাস্টিডিয়াসনেসের জন্য হতে পারে। এটা কোনো ওষুধের ব্যাপার না যে অত অন্য জায়গায় অপরিচ্ছন্ন মানিয়ে নিতে পারে না। এটা সাইকিক সিমটম, ইট ইজ এ সাইকিক সিমটম। জীবন পণ্ডিত লিখছে ওসিডি সম্পর্কিত রুব্রিক সম্পর্কে কিছু বলবেন স্যার, বিষয়ে অনুরোধ করলাম। ওসিডি মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটা ফলস ডিলিউশন, ফলস ম্যানিয়া। আমি তালাটা বোধহয় ঠিক মতো দিতে পারলাম না, আমার হাত বোধহয় মোটামুটি পরিষ্কার হলো না। এটা কমন সিমটম, একটা মানসিক বিপর্যয় এসে দাঁড়ায়। এর আলাদা করে ওসিডি, এখন এই রবিন মার্ফির এই পাটের এই সমস্ত বই গেলে দেখবে ওসিডির উপরে এত অনুরোধ দেওয়া আছে, তা তো নয়। আমার তালাটা বারবার টেনে দেখছি, বা যাওয়ার আগে 10 বার করে শাটারে নমস্কার করছি, বা হাত পরিষ্কার হলো না বলে ধুচ্ছি, এ তো কমন সিমটম রোগটা। অনেকে হাত ধুচ্ছে বলে সিপিলাই নাম খুঁজে বেড়াচ্ছে। তার কারণে প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ কম। সো হাত যখন বারবার ধুচ্ছে, ওই চুল ওঠার কথা বলছিল যে ভদ্রলোক, সেই রোগীর হাত ধুচ্ছে বারবার এবং টাক পড়ে যাচ্ছে, সিপিলাই নাম ইজ দ্য রেমেডি। কিন্তু ওসিডি, তার বাবা এসে বলছে আমার মেয়েটা ডাক্তারবাবু বাথরুমে গেলে আর মোটেই পরিষ্কার হচ্ছে না, হাত ধুচ্ছে, জিনিস ধুচ্ছে, এটা কমন সিমটম। এক্ষেত্রে সিপিলাই নামের কার্সিনোসিনের কোনো প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে অন্য সিমটমের উপর চিকিৎসা করতে হবে। এবং মেন্টাল ডিজিজ যেখানে হবে সেখানে ফিজিক্যাল সিমটমসের দাম বেশি, আর ফিজিক্যাল ডিজিজ যেখানে ভুগবে সেখানে মেন্টাল সিমটমসের দাম বেশি। তাহলে ওসিডি পেশেন্ট, পাগল পেশেন্ট, সিজোফ্রেনিয়া পেশেন্ট, ইনস্যানিটি পেশেন্ট, এদের মানসিক লক্ষণ তুমি অনেক রকম পাবে, তোমার রেপার্টরিতে সব মিলে যাবে। ডাক্তার ও জিনিস ভাঙছে, ব্রেক থিংস ডিজিয়ার 2, পেজ নাম্বার 9 নম্বর পেজে আছে, পেজ নাম্বার 9। ডাক্তার ও রাগ খুব বেশি, ইরিটেবিলিটি, ও কেন্সেবাটরি 57 পেজে আছে, মুখস্থ হয়ে গেছে আমার। ও স্যার রুটনেস 84 পেজে আছে। অল দিজ আর কমন সিমটমস এটা পাগলের ক্ষেত্রে। তার ক্ষেত্রে ফিজিক্যাল সিমটম নিতে হবে। ডাক্তার রুটি খেতে চায় না, অ্যাভারশন টু ব্রেড, নুন খেতে চায়, ডিজায়ার ফর সল্ট,
অনেকক্ষণ ধরে চান করতে চায়, টেক্স বাথ ফর এ প্রলং টাইম, একটা নেই। আবার ফিজিক্যাল দিয়ে যে ভুগছে, দেখো ওর শরীর খুব দুর্বল হয়ে গেছে, সুগার বেড়ে গেছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, আর এই ঘ্যান পেটে গ্যাস, ভালো লাগছে না, ওই এই ঘ্যান শারীরিক ঘ্যান করছে, ওর ক্ষেত্রে মেন্টাল সিমটমের দাম দাও। সো ভাইস ভার্সা, যে বেশি ফিজিক্যাল সিমটমসে ভুগছে তার ক্ষেত্রে মেন্টাল সিমটমসের দাম বেশি, আর যে মেন্টাল ডিজিজে ভুগছে তার ক্ষেত্রে ফিজিক্যাল সিমটমসের দাম বেশি। তাই ওসিডি ট্রিটমেন্ট করতে গেলে আমাদের ফিজিক্যাল জেনারেল এবং পার্টিকুলার্সের উপরে দাম বেশি দিতে হবে। তাই বলে কি মেন্টালের দাম একদম দেবো না? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। যেগুলো খুব কমন নেই, ওসিডির কমন নেই, সিজোফ্রেনিয়ার কমন নেই, আনকমন কিছু আছে, সেক্ষেত্রে দাম দেবো। উদাহরণ যেমন ওসিডির ক্ষেত্রে যেসব কমন সিমটম, পরিষ্কার হচ্ছে না, ধুতে পারছে না, অমুক করছে না, এই সমস্তগুলো। যেমন দেখলো ডাক্তারবাবু আমার মেয়েটা অন্ধকারে থাকতে চায় না, অন্ধকারের খুব ভয়, লাইট জ্বালিয়ে যেতে চায় না, লাইট ছাড়া চলেই না, ফিয়ার অফ ডার্কনেস দাম দেবো। ওসিডির কোনো প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা নেই যে ফিয়ার অফ ডার্কনেস। প্র্যাকটিস অফ মেডিসিনে যেগুলো লেখা নেই, যেগুলো ওই রোগের কমন সিমটম নয়, সেগুলোর দাম দেবো মেন্টালি। এছাড়া ফিজিক্যাল সিমটমসের দাম দেবো। মোহাম্মদ মাসরুর আলী স্যার, ভ্যাকসিনেশন আফটার 1 month, সিভিয়ার পেইন ইন বাইসেপস, কোন মেডিসিন হতে পারে? ভ্যাকসিনেশন আফটার 1 month মানে ভ্যাকসিনেশন তো মুখেও হয়, ওরাল ভ্যাকসিন তো মুখে দেয়। প্রশ্ন ক্লিয়ার নেই? তোমার মাসেলে ব্যথা হচ্ছে, যদি ইঞ্জেকশনের জন্য হয় তাহলে তোমাকে লিডাম দিতে হবে, লিডাম 30, 200 এগুলো দিতে হবে, কারণ পিন প্রিকিং ইঞ্জুরি। আমি লিডামের একটা পরীক্ষা করেছিলাম, লিডাম যদি সূঁচ ফোটানো বা পিন ফোটানো ব্যথা কমাতে পারে, তাহলে ইঞ্জেকশন দেওয়ার আগে আধ ঘন্টা 1 ঘন্টা আগের থেকে 10 মিনিট 15 মিনিট পর পর কয়েকবার লিডাম দিলে ব্যথাটা কম লাগে কিনা পরীক্ষায় দেখেছি, তাই ব্যথা কম লাগে, অনুভব কম করে। ডক্টর রফিকুল ইসলাম, বৃষ্টি হবে আগেই বলে দিতে পারে, রেপার্টরি কোথায় পাবো, আর মেডিসিন কী হবে স্যার বলবেন? এগুলো সব বাজে কথা। বৃষ্টি হবে আগেই বলে দিতে কেউ পারে না, ওয়েদার দেখলে ফোরকাস্ট করে কেউ বলতে পারে। রেপার্টরিতে একটা রুব্রিক আছে, যে ভবিষ্যৎ করতে পারে, ফোরকাস্ট করতে পারে, সে ওগুলো খুব একটা প্রযোজ্য কিছু হয় না। সেই রুব্রিকটা হচ্ছে যে রোগী বুঝতে পারে অনেক কিছু, নাকি ভবিষ্যতের কথা বলে দিতে পারে, আমার এমন হতে চলেছে, এমন ঘটতে চলেছে। প্রফেসিং একটা রুব্রিক আছে, আমি অত বিশ্বাস করি না এই রুব্রিক। এখন আন্দাজে বললে কেউ লেগে গেল, সেটা অন্য জিনিস। প্রফেসিং নামে না থাকলে অন্য একটা নামে আছে, আমি সেটা পরে বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। যে ক্লিয়ার ভয়েন্স রুব্রিকটার নাম। দিব্য দৃষ্টি, মানে ও বলতে পারে নাকি, আই ডু নট বিলিভ দিস রুব্রিক। রাজু আল্লাহ, হাতের পায়ের নখ ভঙ্গ হয়ে যাচ্ছে, এটা কিসের কারণে হয়? ফাঙ্গাল ইনফেকশন, নখের ফাঙ্গাল ইনফেকশন। অ্যালোপ্যাথিদের ওষুধ আছে 150 মিলিগ্রাম করে, কি যেন ট্যাবলেটটা দেয়, কি প্রত্যেক সপ্তাহে খেতে দেয়। হোমিওপ্যাথিতে, রেপার্টরিতে দেখতে হবে সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন, থুজা, ন্যাট্রামসাল, এইসব ওষুধগুলোই বেশি আসে। সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, চট করে সারে না, এগুলো সময় লাগে। আর নারকেল তেল, কোকোনাট অয়েল বারবার লাগাতে বলতে হবে। ডক্টর জাবির হোসেন স্যার, রোগী গরম কাতর হলে রুব্রিক কোল্ড, আপনারা যেগুলো ইংরেজি বোঝেন না বাংলায় লিখবেন। কোল্ড বেক ক্যামেলাইজেশন কি লিখেছেন? বিইসি, আমি কি বুঝবো? ওয়ার্ম অ্যাগ্রাভেটস, এই দুইটা ব্যবহার করে অনেকে, আসলে কোনটা হবে? রোগী গরম কাতর হলে রুব্রিক কোল্ড অ্যামিলারেশন এবং ওয়ার্ম অ্যাগ্রাভেশন, এই দুটো শব্দ হবে, কোনটা বুঝতে পেরেছি। বিইসিটা কি লিখেছেন? রোগী গরম কাতর হলে রুব্রিক কোল্ড অ্যামিলারেশন, গরম বেশি তাই আমার ঠান্ডাই কমছে। আর যদি গরমে বাড়ে তাহলে ওয়ার্ম হয় না, হিট অ্যাগ্রাভেটস। ওয়ার্ম মানে হালকা গরম, হিট অ্যাগ্রাভেটস। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে রেপার্টরির ক্ষেত্রে বা আমাদের মেটিমেডির ক্ষেত্রে। এই প্রশ্নটা ডক্টর জাবির হোসেন প্রশ্নটা করেছে, খুব একটা লজিক্যাল প্রশ্ন, বোঝার আছে। এটা একটা খুব সুন্দর জিনিস। কি ব্যাপার? রোগী গরম বেশি, তাহলে আমি হট অ্যাগ্রাভেটস নিতে পারি, আবার হট অ্যাগ্রাভেটস নিতে পারি, অথবা উল্টোটা কোল্ড অ্যাগ্রাভেটস নিতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে যে গরম বেশি বলে তার ঠান্ডাই কমবে, এরকম না হতেও পারে।
শীত বেশি বলে তার গরমে কমবে এমন না হতেও পারে কিছু কিছু জায়গায়। কিন্তু রেপার্টরি ব্যবহার করার সময় আমরা নিই অপোজিট ওয়েতে। যেমন ভূতের ভয়, ফিয়ার অফ গোস্ট। আমরা ফিয়ার অফ গোস্ট দেখলাম, পেলাম না ধরো রুব্রিকটা, তখন নেওয়ার নিয়ম কি? ভূতের ভয় কখন হয়? দিনে? না না, দিনের বেলা কি হয় নাকি ডাক্তারবাবু? আমার রাত্রিবেলা অন্ধকারে ভয় পাই। সেখানে আমি নিতে পারি ডার্কনেস অ্যাগ্রাভেটস। রোগী আমাকে বলেছে ভূতের ভয়, আমি নিলাম ডার্কনেস অ্যাগ্রাভেটস। কেন? একে বলা হয় ক্রস রুব্রিক। ক্রস রুব্রিক আমি নিতে পারি। ভূতের ভয় তো অন্ধকারেই পাচ্ছে আমি, তাহলে অন্ধকার বাড়ছে আমার। সেই হিসাবে গরম বেশি, হিট ইন জেনারেল অ্যাগ্রাভেটস আমি যদি না পাই, প্রথমে দেখতে হবে পাচ্ছি কিনা। না পেলে অপোজিট মিনিংয়ে নিতে পারি, কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস, কোল্ড ইন জেনারেল অ্যামিলোরেশন, এরকম আমি নিতে পারি। একে বলা হয় ক্রস রুব্রিক। আর ক্রস রেপার্টারাইজেশন কাকে বলে? যখন এক রেপার্টরিতে পেলাম না, এক রেপার্টরিতে একরকম আছে, আরেক রেপার্টরিতে ওইটাই অন্যভাবে দেওয়া আছে, সেটা নিলাম, তাকে বলা হয় ক্রস রেপার্টারাইজেশন। আর এক রুব্রিক এক জায়গায় না পেলে অন্যভাবে নেওয়াকে বলা হয় ক্রস রুব্রিক। যেমন ব্রেস্টের টিউমার, আমি ব্রেস্টের টিউমার পেলাম না, সোয়েলিং পেলাম। তো টিউমার ইজ নাথিং বাট এ সোয়েলিং, আমি সোয়েলিং নিতে পারি, একে বলে ক্রস রুব্রিক। যেমন এই অ্যাঙ্গার, ফেন্টনেস অ্যাঙ্গার আফটার জেলসিমিয়াম দেওয়া আছে, জেনারেটিসে ফেন্টনেস ইন জেনারেল, ধরো ওখানে রুব্রিকটা নেই, একটাই ওষুধ দিয়েছে জেলসিমিয়াম, বা জেলসিমিয়ামে আমি পছন্দ হলো না, আমার জেলসিমিয়ামে আমার রোগীর কোনো সিমটম নেই, আমার রোগী খুব দুর্বল না, পিপাসা বেশি, জেলসিমিয়ামের উল্টো, হাত পা কাঁপা নেই, স্ট্রং স্টাউট, মনে দুর্বলতা নেই, জেলসিমিয়াম কেন দেবো? তাহলে আমি ওখানে কি নিলাম? মেন্টালি চলে আসলাম দেখি ইয়াঙ্গার অ্যাগ্রাভেটস, ইয়াঙ্গার এলিমেন্টস ফ্রম, একেবারে ক্রস রুব্রিক। সেই হিসাবে আপনার ওইটা ক্রস রুব্রিক নেওয়া যেতে পারে, দুটোই নিতে পারেন, অসুবিধা নেই। তবে যেটা স্ট্রং যেটা পাবো প্রথমে, পেলে আর অন্যটা দেওয়ার দরকার আমার খুব একটা নেই। স্বপন ভৌমিক, বয়স্ক মহিলার পার্কিনসন্স রোগে লক্ষণভিত্তিক চিকিৎসায় প্লাম্বাম মেটালিকাম উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করা কি ঝুঁকিপূর্ণ? দয়া করে একটু বলবেন কি স্যার? না, কোনো অসুবিধা নেই। এটা তো দিনের পর দিন কোনো ক্ষতি হচ্ছে না। 200,000 দু ডোজ এক ডোজ দিয়ে বসে থাকবেন, এতে স্ট্রাকচারাল চেঞ্জ কিছু হচ্ছে না, এটা ফাংশনাল চেঞ্জ। পার্কিনসন ডিজিজ কি? স্ট্রাকচারাল খুব বেশি ক্ষতি হচ্ছে না, ডোপামাইন সিক্রেশন ব্যাহত হচ্ছে, সো ফাংশনাল ডিসঅর্ডার। সো 200,000 আমি এক ডোজ দু ডোজ দিয়ে অপেক্ষা করতে পারি, দেখতে পারি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর, চট করে যেতে চায় না, কিন্তু ইম্প্রুভ করতে পারি আমি। প্লাম্বামেটার যদি সিমটম থাকে, যদি কনস্টিপেশন থাকে, প্লাম্বামেটার অন্য সিমটম থাকে, তাহলে আমি দিতে পারি। 200, 1000 দেওয়া কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ওয়েট করতে হবে 200 বা 1000 দু ডোজ দিয়ে। এসব মেটালিক গ্রুপের ড্রাগ চট করে কাজ করবে না, ওয়েট করতে হবে। আব্দুর রহিম লিখছে না, কে লিখছে? সেক্স উঠলে শরীর কাঁপে, রেপার্টরিতে পাচ্ছে না, কমন সিমটম। সেক্সের এক্সাইটমেন্ট হলে শরীরে টেম্বলিং হতে পারে, এক্সাইটমেন্ট হতে পারে। মেন্টালের রুব্রিক পাবে, রুব্রিক নিতে হবে। এক্সাইটমেন্ট, excites easily, mental, sex urge increased, এগুলো নিতে হবে। ট্রেম্বলিং, এক্সাইটমেন্ট ফ্রম, অনেক এই ক্রস রুব্রিক 3-4 রকম নিতে পারো। আনসার স্পিকদার লিখছে জেনারেল ট্রেম্বলিং, কয়েশন ডিউরিং, ট্রেম্বলিং, জেনারেটিস, কয়েশন ডিউরিং দেখা যেতে পারে। আবার সে দেখে সেই ওষুধ আমি নাও দিতেও পারি, দেখলে দিতে হবে, এমন কোনো কথা নেই। রাকেশ ঠিকাদার, স্যার লাস্ট প্রশ্ন, 10M কাউকে দেওয়া হলো, কাজ করলো না, এর কি কোনো সাইড এফেক্ট হবে? সাইড এফেক্ট হলেও হতে পারে। আকাশ থেকে তুমি অ্যাটম বোম ফেলে দিয়েছ, বলা হয়েছিল সৈন্যবাহিনীর উপর মারতে, তুমি সাধারণ মানুষকে মেরেছ, স্কুলে মেরেছ, বাড়িতে মেরেছ, সাধারণ মানুষ মরে যেতে পারে। তুমি যে উদ্দেশ্যে 10M দিয়েছিলে, তোমার সিলেকশন ভুল, ক্ষতি করতেই পারে। ডাইনামিক হইতে যে ক্ষতি দেখা যায় না, হোমিওপ্যাথি ওষুধের ক্ষতি চট করে চোখে দেখা যায় না, অ্যালোপ্যাথির মতন
হোমিওপ্যাথির ক্ষতি সুদূর প্রসার। ভুল ওষুধ খাইয়ে গেছে 10 দিনের পর দিন। বাচ্চারা রাগ আগে ছিল না, ডাক্তারবাবু কেরম খিটখিট করে, মেয়েটা এখন কথায় কথায় জবাব দেয়, সর্দি কাশি লাগছে বা কারুর খিদে কমে যাচ্ছে, পায়খানাটা এরকম ক্ষতি হবে যে ফাংশনাল ক্ষতি আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের ক্ষতি অ্যালোপ্যাথির থেকে মারাত্মক, বাট স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল ইনসিডিয়াস ক্ষতি। নাসিরুদ্দিন জামশেদ, সালফার এবং লাইকোর মধ্যে ডিফারেন্স করবো কিভাবে? বোকা বোকা প্রশ্ন। সালফার লাইকো, সালফারের সিমটম সালফার, লাইকোর সিমটম কোনো রোগ ধরে বা ডিজিজ ধরে যদি বলতেন বা সিমটম ধরে, তাহলে বলা যেত কি পার্থক্য আছে। আপনি টোটাল ডিফারেন্স আলাদা। সালফার বাড়ে বিকেল সকাল 10টা থেকে 11টার মধ্যে সব কিছু অ্যাগ্রাভেশন হয় বেশিরভাগ ক্ষেত্রে। লাইকোর 4টে থেকে 8টা অ্যাগ্রাভেশন হয়। লাইকোপোডিয়ামের ডান দিকে রোগ বৃদ্ধি হয়, সালফারের এরকম কোনো ডান দিক বাঁ দিক কিছু নেই। সালফারের ইচিং থাকে, চুলকানি ফুলকানি থাকতে পারে, লাইকোপোডিয়াম সেরকম কিছু নেই। লাইকোপোডিয়াম ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ক্ষুরোধার ব্রেন, সালফার মোটা মাথা, খালি ভুল মনস্তাত্ত্বিক, জানে কম লেকচার বেশি। সালফারের সকাল 10টা-11টার সময় খিদে পায়, লাইকোর এরকম কিছু নেই, আলাদা করে খিদে নেই। সালফার শরীরে জ্বালা বেশি, হাতে পা যেখানে সেখানে জ্বালা করতে পারে, লাইকোর মধ্যে আমরা জ্বালা পাই না। সিমিলার সিমটমস আছে, সালফার মিষ্টি খেতে ভালোবাসে, লাইকো মিষ্টি খেতে ভালোবাসে। লাইকো কনস্টিপেটেড, সালফার সকালবেলা উঠলে পায়খানার বেগ হয়, কনস্টিপেশন হতে পারে মাঝে মধ্যে, সেটা আলাদা। লাইকো দেখতে স্টুপ শোল্ডার, কুচো হয়ে হাঁটে, নোংরা, অপরিচ্ছন্ন। লাইকোপোডিয়াম একা থাকতে চায়, বেশি লোকজনের সাথে মেলামেশা পছন্দ করতে চায় না। সালফার লোকজনের সাথে বকবক করতে চায়, বড় বড় লেকচার দিতে চায়। অনেক ডিফারেন্স। এই তো আকাশ পাতালের তো কোনো, একমাত্র মিষ্টি দুজনে খেতে চায়, এছাড়া আর কি? আর সবই তো সিমটম আলাদা। লাইকোপোডিয়াম গরম খাবার খেতে চায়, লাইকো সালফারের মধ্যে সেরকম কিছু নেই। অশোক মান্না, হট সেন্সেশন অন থাই, লং টার্ম স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াকিং। প্রশ্ন কিছু বোঝা গেল না। হট সেন্সেশন অন থাই, লং টার্ম স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াকিং, পরের লাইন আলাদা, কি বুঝলাম না। হট সেন্সেশন ইন থাই লিখতে হবে এক্সট্রিমিটিস, হিট সেন্সেশন থাই। পেটে যদি না পাও, জেনারেটিস, হিট সেন্সেশন। ডাক্তার মুস্তাফা আহমেদ, স্যার আপনার ছাত্র ডাক্তার মুস্তাফা আহমেদ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ। দয়া করে জানবেন স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মুস্তাক। মোহাম্মদ সারোয়ার হোসেন লিখছে, স্যার মাল্টিপল কিডনি স্টোন, বোথ কিডনি স্টোন গ্রোথ হয় সম্পর্কে একটু বলবেন স্যার। মাল্টিপল স্টোন কিডনির 3 রকম স্টোন হতে পারে। ইউরিক অ্যাসিড স্টোন, ফসফেট স্টোন, আবার মিক্সড স্টোন হতে পারে। এখন এই কিডনির স্টোন যাতে ইউরিক অ্যাসিড স্টোন যদি হয়, তাহলে তো ইউরিক অ্যাসিড খাবার দাবার, প্রোটিন খাবার কম খেতে হবে। আর কিছু কিছু খাবারে কিডনি স্টোন করতে সাহায্য করে, সেইগুলো বন্ধ রাখতে বলি আমরা। কাঁচকলা, কচু, ওল, আঙুর, শশা, এরকম কিছু খাবারে স্টোন ফরমেশন বাড়ায়। 1 নম্বর কিছু খাবার দাবার। 2 নম্বর হচ্ছে স্টোন ফরমেশন টেন্ডেন্সি যদি একবার দেখি, তাকে প্রচুর পরিমাণে জল বা পানি খেতে বলতে হবে। অ্যাটলিস্ট 3 লিটার অন্তত খেতে বলতে হবে সারাদিনে। এবারে আমি বললাম যে তুমি, ডাক্তাররা বেশিরভাগ কি করে, রোগীকে যাও একটা সিমটম, যাও লাইন বলে খালাস, এই তুমি জল বেশি করে খেও। কতটা খাবে, কি খাবে, কিভাবে খাবে, ডাক্তাররা গুছিয়ে বলে দেয় না। বলতে হবে তুমি 3 লিটার জল খাবে, রোগীও খাচ্ছে আন্দাজে। বলতে হবে না, এখন আজকাল 1 লিটারের বোতল পাওয়া যায়, তুমি 3টে 3 লিটারের বোতল কিনবে, সকালবেলা বোতল ভর্তি করে রাখবে। তোমার টার্গেট থাকবে রাত্রে শোয়ার আগে পর্যন্ত এই 3টে বোতল আমাকে শেষ করতে হবে। এগুলো কোনো বই লেখা নেই, এগুলো আমার কমন সেন্স থেকে আমি বের করেছি রোগীদের ভালোর জন্য। আমাকে 3টি বোতল তোমাকে শেষ করতে হবে। তাহলে রোগীটার আইডিয়া পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রোগীও জানছে আমি 3 লিটার পুরো খাচ্ছি। রোগীর মাথায় তো এটা বুদ্ধি ছিল না, কোনো বইওয়ালা তো বুদ্ধি করে বই এটা লেখেনি, বড় বড় বইয়ের কথা যারা বলে।
তো অনেক জিনিস কমন সেন্স নিজের থেকে বের করতে হয়। যেমন মেয়েদের সার্ভিক্স ডাইলেটেশন করার জন্য যে ডাইলেটার গাইনোকোলজিতে 1 নম্বর, তারপরে 2 নম্বর আর একটু মোটা, 4 নম্বর 3 নম্বর আর একটু মোটা, তারপর 4 নম্বর আর একটু মোটা করে সার্ভিস করায় অবর্ষণ করার জন্য বা জ্বরের ভিতরে ঢোকার জন্য, কিছু বের করার জন্য হিগার্স ডাইলেটার বলা হয়। হিগার বের করেছিল লন্ডনের। যারা চিন্তাশীল ব্যক্তি, নিজেরা চিন্তা করে, তারা ভাবে। আমাদের আরজি করের ব্রিটিশ আমলে গাইনোকোলজির প্রফেসর ছিলেন কেডি মুখার্জি, স্যার কেদারনাথ মুখার্জি। স্যার ইংরেজরা উপাধি দিয়েছিল। ইংরেজরা শোষণ করুক, যাই করুক, অনেক কিছু বলে, জ্ঞানী লোকের সম্মান দিতেন, শ্রদ্ধাশীল লোকের সম্মান দিতেন। তো উনি বলেন, এই ডাইলেটার দিয়ে আমাদের দেশের মেয়েদের ডাইলেট করা ঠিক হচ্ছে না, বড্ড মোটা মোটা গাবদা। আমাদের দেশের ছেলেমেয়েরা, পুরুষ মহিলা, তাদের শরীর, তাদের বডির শেপ আর ইংল্যান্ডের ওদের শেপ এক না। ওদের যে টনি গ্রেগ যারা মাঠে খেলে, তাদের চেহারা আমাদের চেহারা এক। উনি আলাদা ডাইলেটার বের করলেন লম্বা টাইপের, এগুলো ছিল মোটা। হিগার্স ডাইলেটার পাওয়া যায়। আলাদা লম্বা টাইপের ডাইলেটার বের করলেন উনি, তার নাম উনি আলাদা বের করলেন, ওনার নাম দিয়ে কেদারনাথ ডাইলেটার। ইংরেজরা ওনাকে স্যার উপাধি দিলেন, যে যেগুলো ওই ডাইলেটারের মেয়েদের ক্ষেত্রে খুব ডাইলেট করতে সুবিধা হচ্ছে, তাই এখনো পাওয়া যায় স্যার কেদারনাথ, স্যার কেডিস ডাইলেটার্স। তো বুদ্ধি করে এগুলো বের করতে হবে, নিচের বিদ্যা বুদ্ধি, প্রফেশন, ডিভোশন। আমি অনেকদিন আগে বলেছিলাম, যে কোনো সাবজেক্টে ডিভোশন না থাকলে আমি আমার রোগীকে ভালো করব, আমি রোগীর চিন্তা করব, আমি মেডিকেল সায়েন্সের উন্নতি করব, আমি প্রফেশনের উন্নতি করব, এই মানসিকতা থাকবে। আর সেই মানসিকতা না থাকলে আমি খালি ইনকাম করব, বাজারের ব্যাগ নিয়ে সকালবেলা দৌড়ালাম, ভালো মাছটা কোথায় পাবো, তারপরে আমি রোগীর থেকে টাকা নেবো কীভাবে, কিছু বললাম না, গুরুত্ব দিলাম না, এইটা নয়। ডিভোশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। তাহলে এইগুলো যে 3 লিটার জল খেতে হবে, যে প্রসঙ্গে এসেছিলাম, আমাকে তো বলে দেয়, কেউ শিখিয়ে দেয়। আমি বুদ্ধি করে দেখলাম, রোগীকে এইভাবে বললে ঠিক 3 লিটার জলটাও যাচ্ছে, বা 3.5 লিটার। অনেকে বলছে আমি 5 লিটার খাই, বেশি জল খাওয়া আবার খারাপ। 5 লিটার 6 লিটার খেলে কিডনির উপরে আবার বেশি প্রেশার পড়ে দেয়, তারও রোগ তো হয়, সে রোগের নাম আছে। তো যাই হোক, কিছু খাবার দাবার কিডনি স্টোনে যেগুলো বাড়ে সেগুলো বন্ধ করতে হবে। ইউরিক অ্যাসিড স্টোন যদি কারণে হয়ে থাকে, ইউরিক অ্যাসিড বাড়ে, তাহলে বন্ধ করতে হবে। ফসফেট স্টোন হলে ফসফেট জাতীয় খাবার তার কম খেতে হবে। সব কিছু, ওল, কচু, আঙুর, শশাগুলো কম খেতে হবে। জল 3 থেকে 3.5 লিটার খেতে হবে। আর যদি ছোটো ছোটো স্টোন হয়, সেগুলো বেরিয়ে যায়। 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার স্টোনে আমাদের কোনো ভয় থাকে না। এমনকি 8 মিলিমিটার স্টোনও বেরিয়ে গেছে। স্টোন কি ভাঙে? ডিফিকাল্ট প্রশ্ন। স্টোন ভাঙে কিনা আমরা বলতে পারি না। যদি কিছু স্টোন, ফসফেট স্টোনগুলো ভাঙতে পারে, কিন্তু অনেক সময় 6, 7, 8 মিলিমিটার না ভাঙলেও কিডনির প্রেশারে জল খেলে প্রেশারে বেরিয়ে যেতে পারে। এবার এই জল খাওয়ার একটা নিয়ম আছে। আমি চিন্তা করে দেখেছি যে জলটা রোগীর মনে হলো যখন একটু খেলাম 3 লিটার শেষ করুক, কিন্তু যখন 250 খেলাম, 200 মিলিলিটার, 100 মিলিলিটার করে 50 বার ধরে খাচ্ছে, তা না। আমি চিন্তা করে দেখলাম, জল যদি একবারে বেশি খায়, 300, 400, 500 মিলিলিটার, তাহলে একবারে শরীরে সার্কুলেশন হচ্ছে। জলটা কি হয়, ভিতরে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন দিয়ে সাফ করে নিচ্ছে, ব্লাডের ভিতরে যাচ্ছে, তারপরে তো যাচ্ছে কিডনিতে, রিনাল আর্টারি দিয়ে। তাহলে জলটা একবারে বেশি খেতে বলতে হবে, 1 গ্লাস অন্তত, মিনিমাম 1 গ্লাস যেন খাই, 300 ml, 250 ml যেন খাই। তাহলে কি হবে, কিডনিতে দ্রুত বেগে চলে গেল, অ্যাবজর্ব করে গেল, তাহলে প্রেশারটা বেশি পড়বে। প্রেশার বেশি পড়বে যত, তত আবার লাভ, পাথর বের করতে সাহায্য করবে। সেজন্য জল যেন 300, 400, 500 একবারে খাই, 3-4 লিটার জল যেন সারাদিনে শেষ করে। এই দুটো হলো মেন কাজ। 12, 18, 20 মিলিমিটার পাথর হলে বেরোনোর সম্ভাবনা কম। রোগীকে বলতে হবে আমি 2 বার 3 বার দেখতে পারি, তাতে না গেলে আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন ভালো জায়গা থেকে করানো ভালো, কিন্তু লিথোট্রিপসি যেটা বেরিয়েছে, রে দিয়ে পাথর গুঁড়ো করে দেবে, ওই সাজেশন রোগীকে দেব না, ওটা ক্ষতিকর।
ওতে অনেকেরই ক্যান্সার হয়ে গেছে। আমাদের পিসিএম হোমিওপ্যাথিক কলেজ আছে কলকাতায়, প্রতাপচন্দ্র মজুমদার হোমিওপ্যাথিক কলেজ। জ্ঞান মজুমদারের বাবা ঠাকুরদাদা ছিলেন, উনি ওই জমিটা কিনে কলেজ তৈরি করেছিলেন। তো ওই কলেজের হিস্ট্রি আছে। ওই কলেজের তৈরি করেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার, তার ছেলে ছিল জ্ঞানেন্দ্র মজুমদার। তো জ্ঞানেন্দ্র মজুমদার ওই কলেজ যখন চালাতেন, তার ছেলে জ্ঞান মজুমদার, জ্ঞানেন্দ্র আর জ্ঞানে একটু গন্ডগোল হয়, যে বড় ডাক্তার হিসেবে নাম করেছিলেন প্রতাপবাবুর নাম ছিল, কিন্তু তার ছেলে জ্ঞানেন্দ্র মজুমদারের অতটা নাম ছিল না, নাম প্রসার সবার সমান হয় না। আর তার ছেলে জ্ঞান মজুমদার, যার জীবনে আমি লিখেছিলাম, উনি প্রথম জীবনে হোমিওপ্যাথি করেননি। উনি এমএসসি করলেন ফিজিওলজিতে, এমবিবিএস করলেন মেডিকেল কলেজ থেকে, এফআরসিএস করলেন লন্ডন থেকে, ডবল এফআরসিএস, অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতেন। তারপর মনে হলো বাপ ঠাকুরদাদা হোমিওপ্যাথি করতো, দেখে একটু নাড়াচাড়া করে, নাড়াচাড়া করতে গিয়ে অনেকেই যেমন সত্যের সন্ধান পেলেন, উনিও পেলেন, উনি আর অ্যালোপ্যাথিতে দাঁড়িয়ে। তারপরে কলকাতায় উনি বিশাল ডাক্তার হিসাবে নাম করেছিলেন, জ্ঞান মজুমদার নামে এক ডাকে লোকে চিনত কলকাতায়। কলকাতা প্রপার, কলকাতার যেটা হার্ট এসপ্লানেড, ওইখানে ওনার চেম্বার ছিল, জ্ঞান মজুমদারের চেম্বার। ওনার 2 মেয়ে, ছেলে নেই। হোমিওপ্যাথি ওই প্রজন্ম আর কেউ করে। তো ওই জ্ঞান মজুমদার যখন 3rd জেনারেশন, প্রতাপ মজুমদারের ছেলে জ্ঞানেন্দ্র, তার ছেলে জ্ঞান, উনি যখন কলেজের, ওদের বংশ, ওদের নিজস্ব কলেজ, উনি যখন হাল ধরলেন, ওর কাকার ছেলে ছিল প্রদোষ মজুমদার। তো প্রদোষ মজুমদার ওই কলেজের দেখাশোনা দেখভাল, উনি একটু লিডার টাইপের লোক ছিলেন, করতে চাইলো, কিন্তু ওই ডাকাবোকা টাইপের, নিজে যা বলবে তাই, যখন যা ইচ্ছে তাই করবে, করলে তো পাত্তা দেওয়া যায় না। আমার যে কোচিং ক্লাস ছিল আগে, নারায়ণ, ওর সঙ্গে আরও 2জন ছিল, তাই আমাদের না জানিয়ে একটি ছেলে, আমাদের কলকাতার একটি ছেলেকে ঢুকিয়েছিল, আমাকে না জেনে, যা স্যার আমি এই করেছি, স্যার আমি ওই করছি, আমি জানি তো খুব মুশকিলের ব্যাপার, সরিয়ে দিলাম। আমার সাথে আলোচনা করতে হবে, আমার একটা জিনিস, আমি কি প্ল্যান করছি না করছি। এই লোক এই বলে, স্যার ওকে আমি ব্লক করে দিলাম, স্যার ওকে আমি দেখে নেবো, স্যার ওকে আমি দেবো না স্যার লিঙ্ক। বাবা, এ বিরাট হরিদাস হয়ে গেল। তো এরকম করতে বলে প্রদোষ মজুমদার প্রিন্সিপাল হতে চাইল। আমি অনেক হোমিওপ্যাথি হিস্ট্রি জানি, কারণ এইসব আমি অনেক আগের দিন কলকাতা থেকে 1975 সাল থেকে আছি, এবং হোমিওপ্যাথিক লিটারেচার নিয়ে সব প্রচুর পড়াশোনা করেছি। আমার মতন অনেকেই এত লিটারেচার সব ব্যাপার নিয়ে পড়াশোনা করে, পড়াশোনা না করে অনেকে লাফালাফি করে। তো প্রদোষ মজুমদার প্রিন্সিপাল হতে চাইল, কিন্তু ওই জ্ঞান মজুমদারের হোমিওপ্যাথির ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ছিল ধর্মদাস ব্যানার্জি, ডিডি ব্যানার্জি। খুব ওবিডিয়েন্ট, ভালো, এবং অ্যানাটমিতে ভালো নলেজ ছিল। উনি বিয়ে থাওয়া করেননি, বর্ধমানের লোক ছিলেন। তো উনি জ্ঞান মজুমদারকে ভালোবাসতেন। তা ওনার কাকাতো ভাই, ওরা ভাই প্রদোষকে বাদ দিয়েই উনি ধর্মদাসকে প্রিন্সিপাল করলেন। প্রদোষের ঘুমো বেড়ে গেল, আমাকে এত বড় অপমান করলো আমার দাদা, আমাদের কলেজ, ধর্মদাসকে প্রিন্সিপাল করলো, আমাকে করলো না, আমি আলাদা কলেজ খুলব। তো খুব মেজাজি লোক ছিল, এবং দেখিয়ে দিল। অনেক সংগ্রাম করে, গন্ডগোল করে, সে কোর্টে কলেজের পারমিশন হয় না। তখনকার দিনে হাইকোর্টের চিফ জাস্টিস ছিল শঙ্কর প্রসাদ মিত্র, রাতারাতি তার বাড়িতে যাতায়াত করে, যোগাযোগ করে উনি কলকাতা, মধ্য কলকাতায় মেট্রোপলিটন, মানে সিটির মাঝখানে বলে নাম দিল, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক কলেজ খুলল। 2-3টে ঘর ভাড়া নিয়ে, তারপর ওনার একাধিপত্য নানা রকম নাটক ফাটক করে নিয়ে, এইকে ফার্স্ট ফেল করাবো, ওকে ফার্স্ট করাবো, ওই মেয়েটাকে পছন্দ, তুই আমার সাথে দেখা করেছি, নানা রকম করে সে লন্ডভন্ড করে দিল। যাই কলেজটা এখন সব পড়ে গেছে, এখন গভর্নমেন্ট নেয়নি। কিন্তু এই কলেজটা তৈরি করেছিলেন উনি, প্রদোষ মজুমদার। অনেকে আসল অনেক ইতিহাস ভুলে যাই আমরা। কলেজটার অবদান অনেকে পড়াচ্ছে। সোদপুরে কলেজটা গেছে, প্রতাপচন্দ্র, ওই মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ওই জ্ঞান মজুমদার কাকা দাদার সাথে রাগারাগি করে উনি কলেজ খুলেছিলেন, সেই কলেজ ওখানে গেছে। তো ওই ধর্মদাস ব্যানার্জির কথায় আসছিলাম, ওনার কিডনিতে পাথর হলো। আমাদের সাথে যোগাযোগ ছিল, তখন আমরা ওই মজুমদার ক্লিনিক্সে যেতাম, কথাবার্তা বলতাম, আলোচনা করতাম, বসতাম। উনি লিথোট্রিপসি করবেন। মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তখন প্রিন্সিপাল ছিলেন একজন ডক্টর সত্যব্রত সিনহা, এসবি সিনহা। আমাকে খুব ভালোবাসতেন উনি। আমি অন্য কলেজের ছাত্র ছিলাম,
কিন্তু আমাকে ভালোবাসতেন, পরিচয় ছিল। পরে উনি এনেছেও, আমি ওনাকে পড়াতে এনেছিলাম। খুব ভালো মানুষ ছিলেন, পরিচ্ছন্ন আর্সেনিকের মতন টিপটপ থাকতেন। উনিও বারণ করলেন যে তুমি লিথোট্রিপসি করো না। তখন লিথোট্রিপসি সবে চালু হয়েছে কলকাতায়। ধর্মদাসবাবু লিথোট্রিপসি করলেন। ওই কি রে, আর এমন রে দিয়ে পাথর গুঁড়ো করছে, তার মানে তার সাইড এফেক্ট থাকবে না। তারপরে ওনার ক্যান্সার হয়ে গেল, উনি মারা গেলেন। তা এই ঘটনা আমার চাক্ষুষ দেখা। তো কিডনির পাথরে ওই রে দিয়ে পাথর গুঁড়ো করা লিথোট্রিপসি কাউকে সাজেশন কেউ দেবেন না। বড় পাথর ওষুধে যাবে না, অপারেশন করুক, ভালো জায়গা দিয়ে অপারেশন করুক। ছোট পাথর 4, 5, 6, 7, 8 হলেই মিলিয়ে যাবে। প্রবলেম হচ্ছে এই প্রোগ্রাম, ওপেন প্রোগ্রাম অনেক সাধারণ মানুষও দেখছে। তো গোপন কথা বলাও মুশকিল হয়। 4, 5, 6 মিলিমিটার পাথর অনেক সময় প্রচুর জল খেলে ওষুধে কি কাজ করলো না করলো এমনি অনেক সময় বেরিয়ে যেতে পারে। সেজন্য 4 মিলিমিটার, 3 মিলিমিটার, 2 মিলিমিটার পাথর থাকলে আমি বলি দিই 100% যাবেই, গ্যারান্টি দিলাম। আমি জানি যে এটা ওষুধে যা হোক, কাজ না হোক, প্রেশারে যাবেই, জল যদি বেশি খাই। 3 মাস পরে যাবে পাথর গেছে, ক্রেডিটটা আমি নিয়ে নিই। আমি বলেছিলাম না যাবে, কিন্তু তার সাথে ওষুধ দাও তুমি কনস্টিটিউশনাল, হেল্প হলে ভালো। কিন্তু 2, 3, 4 মিলিমিটার পাথর যাবেই যাবেই যাবেই। কিন্তু গলব্লাডারের ক্ষেত্রে উল্টো, গলব্লাডার তো এরকম ফোর্স দিচ্ছে না, বরং ওখানে উল্টো হয়। 4 মিলিমিটার, 5 মিলিমিটারের পাথর কমন বাইল ডাক্টে গিয়ে আটকে যেতে পারে। আটকে গেলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যেতে পারে। অনেকে মারাও গেছে অবস্ট্রাকটিভ জন্ডিসে। বহুত দিন ধরে এরকম আটকে আছে, বাইল যাচ্ছে না, হজম হচ্ছে না। আর বাইল যাচ্ছে না, মাছ মাংস খাচ্ছে, হজম হচ্ছে না, দিনের পর দিন গ্যাসের বড়ি কিনে কিনে খাচ্ছে। আমার গ্যাস হয়েছে 1 বস্তা। এখন অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে অন্য ওষুধ 2-4টে বিক্রি হোক আর না হোক, দোকানদার আমাকে বলে অনেকে যে গ্যাসের বড়ি এত বিক্রি হয়ে যায়, বস্তা খালি হয়ে যায়, প্যাকেট খালি প্যাকেট প্রত্যেকদিন বের করে। তো ওই হজম হচ্ছে না, আমার হজমের গন্ডগোল, গ্যাসের বড়ি না খেলে হয় না, গ্যাসের বড়ি খেয়ে যাচ্ছে, এদিকে অবস্ট্রাকশন হয়ে আছে। অল্প অল্প বাইল চুঁয়ে চুঁয়ে যাচ্ছিল বা বিলিরুবিন বাড়ছিল, একসময় অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে লিভার ফিডব্যাক নিতে পারছে না, ক্যান্সার লিভার বা ক্যান্সার গলব্লাডার হয়ে মারা গেছে। ও কেস আমাদের এখানকার একটা কেস, সোদপুরের, অবস্ট্রাকটিভ জন্ডিস বহুত দিন থেকে হয়েছে। আমার খবর পেয়ে আমাকে দেখাবে। আমি তখন সুন্দরবনের গোসাবা বলে একটা জায়গাতে বসি। উনি যখন খুব খারাপ হয়েছে, উনি সব কষ্ট করে সেখানে গেছেন। সর্বনাশ, আপনি এত কষ্ট করে কলকাতা থেকে আবার এখানে এলেন। দেখলাম যে বিলিরুবিন 14-15 হয়ে গেছে, পেশেন্ট ফুলে যাচ্ছে, কেস খুব খারাপ। কিছু খেলেন, গ্যাসের বড়ি প্রত্যেক দিন 2-3টে করে খেয়েছে। এবং আলটিমেটলি আমি সাসপেক্ট করেছিলাম সব সিমটম নিয়ে ক্যান্সার লিভার, এবং ক্যান্সার লিভারে মারা গেল। সুন্দর দেখতে মেয়েটি। একমাত্র কারণ টাইমলি ইউএসজি না করা, টাইমলি প্রপার ট্রিটমেন্ট না করা। সো কিডনি স্টোনের উপরে অনেক সময় চলে গেল, আর অনেকের প্রশ্ন জমে আছে। কেশব মণ্ডল, হাঁটুর ব্যথার অনুভূতি ইলেকট্রিক শকের মতন কোথায় দেখব? ইলেকট্রিক শক মানে লাইটনিং পেন। কোনো রেপার্টরিতেই পেনের মধ্যে লাইটনিং পেনটা দেয়নি। আমি তো এটাই অবাক হয়ে গেছি। আমি অনেক খুঁজেছি, লাইটনিং পেন ইলেকট্রিক শকের মতন কেউ দেয়নি। কিন্তু ওষুধ হচ্ছে, আমার রেপার্টরিতে আমি দিয়েছি ম্যাকফস। এই লাইটনিং সেন্সেশন আছে ম্যাকফস, ফাইটোলক্কা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, অ্যান্ড সিপিলাইনাম। এই 3টে ওষুধে পেইনস আর লাইটনিং ইন ক্যারেক্টার, বিদ্যুৎ প্রবাহের মতন, কারেন্ট খাওয়ার মতন। এবারে অন্য সিমটম মিলিয়ে দেখে নিতে হবে। এইসবগুলো আমি অপছন্দ করি। হোমিওপ্যাথি, সিএইচসি নাম না দিলে আমি প্রশ্ন উত্তর দেবো না। ওই সমস্ত আজে বাজে এই কুকুর বিড়াল নাম, ফুলের নাম, আমি দুঃখী, আমি জীবন বন্ধু, হ্যান ত্যান, এইসব নামগুলো আমি পছন্দ করি না। নাম দেবেন ভাই, নাম দিয়ে পোস্ট করুন। পালসিটেল ও সিপিআইকে পৃথক করা অনেক সময় কঠিন মনে হয়। পৃথক করার সহজ পদ্ধতি জানতে চাই। পড়াশোনা করনি তাই কঠিন মনে হয়? তুমি তো এমনি ক্রিটিক্যাল হয়ে আছো। হোমিওপ্যাথি সিএইচসি নাম দিয়েছে কেন? আসল নাম নেই কেন? পালসিটেল ও সিপিআই উদাসীন, ইনডিফারেন্স। পালসিটেলের মধ্যে কোনো ইনডিফারেন্স ভাব থাকে না। পালসিটেলের জল পিপাসা নেই। পালসিটেল শান্তশিষ্ট মহিলা। সিপিআই কথায় কথায় রেগে যায়, সিমিলারিটি আছে, কান্নাকাটি করে। পালসিটেলে কাঁদে, একটুখানি মাথায় হাত বোলালে, বাবা বাচ্চা বললে কমে যায়। সিপিআই তাতে কমবে না। সিপিআই বাচ্চা ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, কিছু ভালো লাগে না, সংসার ভালো লাগে না। পালসিটেলে ঘর সংসার করছে মেজাজে, ভালো ভদ্র মহিলা। কিসের অসুবিধা? পড়াশোনা না করলে অসুবিধা হবে? বোঝা কিসের অসুবিধা এখানে? পালসিটেল মহিলা দিব্যি ঘর করছে, সংসার করছে, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, সব ভদ্র সভ্য,
তার একটু ইমোশনাল, সে সহজে কান্নাকাটি করে, তার স্বামী যদি একটু আদর করে, হাত বোলায়, না তুমি খেয়ে নাও, এরকম করো না, সে আবার ঠিক হয়ে যায়। তার পিপাসা কম, তার মাইন্ডের ক্ষণিক পরিবর্তন। শিপের পরিবর্তন আছে, শিপেতে সবসময় ইন্ডিফারেন্স, সবসময় কোনো কিছু ভালো লাগছে না। শিপের শীত বেশি, পালসিটারে গরম বেশি, দরজা জানলা খুলে রাখতে চায়, কিছু বলে দেয় না। পড়াশোনা না করলে কি করে বুঝবে? পঙ্কজ বোস স্যার, নেশামুক্ত করার ব্যাপারে হোমিওপ্যাথিক মেডিসিন কিছু করার থাকে কিনা যদি একটু আলোচনা করুন। কোনো ওষুধের নেশামুক্ত করা যায় না। নেশামুক্ত করার রোগীর নিজস্ব ব্যাপার। রোগী যদি নিজে না মনে করে, কেউ জোর জুলুম করে এসব করা যায় না। অনেক লোকে আসে, আমার স্বামীর মদ্যপানের নেশা ছাড়ান, আমার ছেলের সিগারেটের নেশা ছাড়ুন। আমি এই সমস্ত করে হয় না, গণধোলাই দিন, পেটন দিন। ওর একমাত্র ওষুধ হচ্ছে ধোলাই নাম 2000। ওইসব বাঁধরামো করার জায়গা না এখানে। তোমার ছেলে মদ পান করে, তার জন্য আমি ওষুধ নিয়ে বসে আছি। তোমার স্বামী সিগারেট ছাড়ছে না, তার জন্য ওষুধ বসে আছে, এসব ওষুধ নেই। মানুষ ইচ্ছে না করলে কোনো কিছুতেই কিছু করা যাবে না। ইচ্ছা, মনের জোর। কোনো ওষুধ এবার হয় চুরি করে, ও চিটিংবাজি ব্যবসা করছে অনেকে, গোপনে মদ ছাড়ান, গোপনে সিগারেট, গোপনে ছাড়াতে হবে কিসের? কি দায় পড়েছে আমার? আমার স্বামী যদি আমার কথা না শোনে, আমি লোককে এভাবে বুঝাই, আমার ছেলে শুনছে না, আর চুলোই যাক, মরুক না। কুলাঙ্গার মরলে তোমার কি এসে গেল? ও তোমার ছেলে নয়, কুলাঙ্গার। ও তোমার স্বামী নয়, কুলাঙ্গার। কুলাঙ্গার দেশ থেকে মরলে কি এসে দেয়? এইভাবে মন তৈরি করতে হবে। তোমাকে গোপনে খাইয়ে তাকে ঠিক করতে হবে, কি জানবে? প্রচন্ড রেগে যাই আমি। তুমি গোপনে সলা পরামর্শ করতে, তোমার স্বামী মদ ছাড়ছে না, লাঠি মেরে বের করে দাও। বাপের বাড়ি কি থাকো, চাকরির চেষ্টা করো, কষ্ট থেকে লাঠি মেরে বের করে দাও। ওকে ঠিক করার জন্য তুমি এসছো আমার কাছে। আমার নেশামুক্তি নিজের ব্যাপার, নিজে করলে ভালো, না করলে জোর জুলুম করে কোনো ওষুধে হবে না, আর ওভাবে করা যায় না। অ্যালোপ্যাথিতে একটা ওষুধ আছে, আমি পড়ছিলাম, কি নাম, সিগারেটের নেশা নাকি দূর করে দেয়, আমি জানিয়ে দেবো। হোমিওপ্যাথিতে ডক্টর হেরিং বলছে, আমাদের অ্যালেন্স কিনোটে সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারে পাবে, বলছে সালফুরিক অ্যাসিড মাদার অ্যালকোহলের সাথে 10-15 ফোঁটা দিয়ে দিনে 3 বার 1 চামচ করে দিলে নাকি কিছুদিন পরে তামাকের নেশা যায়। পরীক্ষা করে দেখেছি, অনেকে রিপোর্ট দেয়নি, বা কতটা কি কাজ হয়েছে আমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না। সালফুরিক অ্যাসিড অ্যালেন্স কিনোটে পড়ে দেখবে, এই রিলেশনের আগে দেওয়া আছে যে আমাদের সালফুরিক অ্যাসিড এরকম কাজ। অনেক বই লেখা আছে ক্যালেডিয়াম খাওয়ালে সিগারেটের নেশা দূর হয়। পরীক্ষা করে দেখিনি, কারণ আমি পরীক্ষা করতে চাইও না। ওসব পশ্চাৎ দেশে লাথি মেরে বিদায় করতে বলি বাড়ির থেকে। আমাদের প্রণব মুখার্জি রাষ্ট্রপতি, অনেকে বলে পারি না, হয় না। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি সাক্ষাৎকারে দিল যে এত সিগারেট খেতাম, ইন্দিরা গান্ধী নিজে আমার জন্য পাইপ কিনে দিয়েছিল। আমি একদিন মনে করলাম, ডাক্তারের একটা সাক্ষাৎকার দেখলাম যে সিগারেট খেলে ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা থাকে। সেই রাতেই ডিসিশন নিলাম আমি কাল থেকে আর সিগারেট খাবো না। তো সেই যে ডিসিশন নিলাম, আমি আর খাইনি। এই লোকটা কি দিয়ে তৈরি? তোমার ছেলে পাচ্ছে না, তোমার স্বামী পাচ্ছে না, এ প্রণববাবু পারলো কি করে? সব নাটকের কথা বলতে এসছে এখানে, বেরিয়ে যাও। তোমার ছেলে কথা না শুনলে তুমি সম্পর্ক রেখো না। আমাদের এরকম কোনো ওষুধ নেই। তো ক্যালেডিয়াম আছে বলেছে, সালফিউরিক অ্যাসিড বলেছে, দেখতে পারেন আপনারা যদি রোগীদের প্রতি ওইসব তাদের গার্জিয়ানদের প্রতি সিম্প্যাথি থাকেন। আমার কোনো সিম্প্যাথি থাকে না। তোফাজ্জল হক, বাচ্চার বয়স 3 বছর, কিছু খেতে চায় না, প্রস্রাব পায়খানা ভীষণ গন্ধ, সম্পূর্ণ মুখে কপালে ছোট ছোট সাদা আঁচিল। ঔষধ দয়া করে দেখছি স্যার, কি ঔষধ দয়া করে বলবেন স্যার। তুমি কি বললে? বাচ্চার অ্যাপেটাইট পুয়ার, প্রস্রাব পায়খানায় ভীষণ গন্ধ, ছোট ছোট আঁচিল আছে। এই 3টে সিমটম দিয়ে তুমি ডাক্তারি করতে চাইছো। তো মুখে ছোট ছোট আঁচিল আছে, তো অনেক কষ্টিকাম হতে পারে, সালফার হতে পারে, থুজা হতে পারে। খেতে চায় না, তা অনেক ওষুধ হতে পারে। তার প্যাথোলজি থাকতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। তার মা জোর জন্য, তুমি তার ইতিহাস নিয়ে দেখছো না, তার মা জোর জোর, তার খিদে নেই অথচ জোর করে খাওয়াচ্ছে, জোর করে খাওয়াচ্ছে, রোল করে খাওয়াচ্ছে, আরো খা আরো খা, 2 ঘন্টা 1 ঘন্টা পর পর করছি কেন? তুমি সেটা হিসাব নাওনি। তাহলে কটা আঁচিল আর পায়খানা প্রস্রাবে গন্ধ দিয়ে তুমি ওষুধ বিচার করো। প্রস্রাবে পায়খানায় গন্ধ, মার্কুরিয়াস আছে, ক্রিওজোট আছে, সিপিয়া আছে, তুমি আর সিমটম নেবে না, এর উপরে ওষুধ দেবে। এই শিক্ষা হচ্ছে। পায়খানা প্রস্রাবে গন্ধ, খেতে চাইছে না, তার মা জোর করে খাওয়াচ্ছে হতে পারে,
তার হঠাৎ উল্টোপাল্টা খেয়ে ওভার ইটিং হওয়া হচ্ছে, তার জন্য তার গ্যাস্ট্রাইটিস হচ্ছে, তার জন্য হতে পারে। কতদিন ধরে হচ্ছে কী ব্যাপার সেটা জানতে হবে। তার হেপাটাইটিস থাকতে পারে। তাহলে আঁচিল আর প্রস্রাবের গন্ধ দিয়ে সিলেকশন করবো? তার তো কেস্টিং করলে তার আমি তো হয়তো তার দেখা বলেছে মোটা সোটা দেখতে, সে ডিম খেতে চায়, তার ঘাম বেশি, তার কনস্টিপেশন ক্যালকেরেকার হতে পারে। তুমি আর সিমটম কিছুই নাও, দুটো সিমটম দিয়ে ওষুধ বিচার করতে চাইছো। অনুপ কুমার খান স্যার রোগী বলছেন কিছুই ভালো লাগে না, কিছুই বলতে লোকজনের মধ্যে যেতে ভয়, আমাকে নিয়ে যেন কিছু বলছে, কোনো কাজে মন বসে না, আমার দ্বারা কিছু হবে না, গান বাজনা ভালো লাগে না, আবার একা থাকবো তাও পারি না। কি কি রুব্রিক নেব? ফিয়ার অফ অ্যালোন, ইনডিফারেন্স, কিছুই ভালো লাগে না, ইনডিফারেন্স, একা থাকতে চাই, ফিয়ার অফ অ্যালোন, আর কি রুব্রিক ছিল চলে গেল। ইনডিফারেন্স নিতে হবে, ফিয়ার অফ অ্যালোন নিতে হবে, আরো কি পয়েন্ট ছিল চলে গেল। বাবু সুব্রত 12 দিনের শিশু দিনে 2-3 বার হিক্কা ওঠে, কারণটা কি স্যার? হিক্কা ওঠে ডায়াফ্রামের কন্ট্রাকশনের জন্য। 12 দিনের শিশু তার মায়ের কারণে হচ্ছে, মায়ের কোনো গন্ডগোল হচ্ছে, তার মাকে ওষুধ দিতে হবে। মায়ের রাগ বেশি হলে কিন্তু বাচ্চার হিক্কা হতে পারে। মা কথায় কথায় তার স্বামীর সাথে গন্ডগোল করছে, কোনোরকম অশান্তি করছে, চেঁচামেচি করছে, তার কারণে বাচ্চার হতে পারে। ব্রেস্ট ফিডিং বাচ্চা হলে ক্যামোমিলা মায়ের ওষুধ হতে পারে। মায়ের পেটের গন্ডগোল আছে, গ্যাস্ট্রাইটিস আছে, বারবার পায়খানা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, আমাশায় ভুগছে, নাজভূমিকা হতে পারে, মাকে ওষুধ দিতে হবে, বাচ্চা কমবে। সৌমিত্র সাই স্যার কি টাইপের স্টোন বুঝবো কি করে? না, ওটা বাইরে থেকে বোঝা যায় না আলট্রাসোনোগ্রাফি না করলে। আলট্রাসোনোগ্রাফি বলে দিতে পারে, আলট্রাসোনোগ্রাফি বলা যায় না। ওটা মেনলি আগেকার দিনে যে প্লেন কন্ট্রাস্ট এক্স রে করতো তাতেই বলা সম্ভব আছে। আর ইউরিক অ্যাসিড হলে ব্লাডের ইউরিক অ্যাসিড টেস্ট করলে বোঝা যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ব্লাডের ফসফেট টেস্ট করলে বোঝা যায়। ফসফোডেস্ট্রেটটা একটু খসখসে থাকে চারিদিকের গায়ে। কলিলিথিয়াসিস ওষুধে পেইন অ্যাসিডিটি সুন্দর কাজ পায়, কিন্তু স্টোন সারতে চায় না, যেমনটা আমরা কিডনি পড়তে দেখি। তাই এই সময় কিছু বলবেন? বলা হয়ে গেছে, গলব্লাডার স্টোন পাথরের ওষুধে সারবে না, যে ওষুধে যায় না। যেসব কিছু অপারেশন সম্ভব না, রোগী করতে চাইছে না, বয়স হয়ে গেছে, যে আর বয়স হয়ে গেছে, আমার মাকে আর অপারেশন করবো না, ডাক্তারবাবু ভালো রাখুন, সেই ক্ষেত্রে তুমি ওষুধ চিকিৎসা করতে, পাথর নিয়ে রোগী বাঁচতে পারে, অসুবিধা কিছু নেই। শুধু বলতে হবে ফ্যাট খাবার খাবে না, কারণ গলব্লাডারের কাজ হচ্ছে কি, কন্ট্রাকশন করতে চাইবে কখন? যখন ফ্যাট আসবে। একটা লোকের কাজ ভাগ করে দেওয়া আছে, গলব্লাডারের কাজ ভাগ করে দেওয়া আছে যখন কিনা ফ্যাটি খাবার আসবে। তাহলে তৈলাক্ত খাবার, বাদাম, নারকেল, সর্ষে মাটা, ইলিশ মাছ, খাসির মাংস, গরুর মাংস, এইসব খেলেই গলব্লাডার লাফাতে চাইবে। তাহলে গলব্লাডার লাফালেই স্টোনের মধ্যে ঘষা খাবে। গলব্লাডারকে যে চুপচাপ বসিয়ে রাখা যায়, গলব্লাডারের দেয়ালের সাথে পাথরের ঘষা না লাগানো যায়, তার ক্যান্সার হওয়ার ভয় থাকবে না, আর ব্যথাও হবে না। পাথরটা গলব্লাডারের দেয়ালের সাথে লাফালাফি করলেই তবে তো ব্যথা হবে। তাহলে খুব একটা অসুবিধা হবে না অপারেশন না করলে। পেশেন্ট ভালো থাকবে, পেশেন্ট স্টোন থাকবে কিন্তু পেশেন্ট ভালো থাকবে। আর যেখানে বয়স অল্প, 28, 30, 32, 35, বড় স্টোন একটা বসে আছে, বা ছোট পাথর অনেকগুলো বসে আছে, অপারেশন, সাজেশন অপারেশন। সময় নষ্ট করো না, ওষুধ দিয়ে সময় নষ্ট করো না, নিজের ইমেজ খারাপ করো না। ওই রোগী তোমাকে আরো দুটো রোগী দেবে। ডাক্তারবাবু ঠিক কথা বলে, সৎ উপদেশ দিয়েছে আমাকে। দেখুন, গলব্লাডার স্টোন হোমিওপ্যাথি ওষুধে যায় না, কারণ স্টোন ওখান থেকে গিয়ে যে পড়বে, যে পাইপটা গেছে, রোগীকে ছবি এঁকে বুঝিয়ে দাও, এই পাইপের ডায়ামিটার 4